আসসালামু আলাইকুম বন্ধুরা। সেদিন ছিল এক ভয়ঙ্কর ঝড়ের রাত। মুষলধারে বৃষ্টি, মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে পৃথিবীর উপরে যেন গজব নেমে এসেছিল। ঝিলের ধারে থাকা একটা বাড়িতে ডেভিড নামের একজন লোক জানালার পাশে বসে একটা পেন্টিং তৈরি করছে। ডেভিড আসলে একজন আর্টিস্ট ছিল যে কিনা সিনেমার জন্য বিভিন্ন পোস্টার তৈরি করত। তাকে পরদিনই একটা সিনেমার পোস্টার তৈরি করে পাঠাতে হবে, যার জন্য সে ওই ঝড়ের রাতেও পুরো মনোযোগ দিয়ে নিজের কাজ করে যাচ্ছিল। কিন্তু তখনই সেই ঝড় আরো ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। এটা দেখে ডেভিড তার স্ত্রী আর ছেলেকে নিয়ে বেসমেন্টে ঘুমাতে চলে যায়। তো পরদিন সকালের মধ্যে ঝড় থেমে গিয়েছিল, কিন্তু ডেভিড আর তার স্ত্রী স্টেফেনি যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তখন দেখে যে ঝড় তাদের বাড়ির পাশের একটা গাছকে শেকড় শুদ্ধে উপড়ে ফেলেছে, যার একটা ডাল ডেভিডের বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে যায়। এর ফলে ডেভিডের পেন্টিংয়ের সাথে সাথে তাদের বাড়ির অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ওদিকে আরেকটা গাছ তো ডেভিডের বোট হাউসের উপরে গিয়ে পড়ে, যার কারণে সেই বোট হাউসটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও ডেভিড এটা ভেবে স্বস্তিতে ছিল যে এই ঝড়ে তার স্ত্রী বা বাচ্চার কোনো ক্ষতি হয়নি, ঠিক তখনই ডেভিড আর তার স্ত্রী দেখে যে ঝিলের মাঝে ঘন মেঘ ঘিরে এসেছে। ডেভিড ভাবে যে এটা হয়তো ভারী বৃষ্টির কারণে হয়েছে, কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত ছিল, কারণ বৃষ্টির পরে পাহাড়ে মেঘ জমা হওয়াটা সাধারণ ব্যাপার, কিন্তু এখানে তো ঝিলের উপরে মেঘ জমেছে, সেটাও আবার অনেক ঘন। তো যাই হোক, ডেভিড সেদিকে খুব একটা মনোযোগ দেয় না, কারণ এই মুহূর্তে সে তার প্রতিবেশী নর্টনের খবর নিতে যাবে, যার জমির গাছটা তার বোট হাউসটা ধ্বংস করে ফেলেছে। আসলে সেই গাছটা কয়েক বছর আগে শুকিয়ে গিয়েছিল। তখন থেকে ডেভিড নর্টনকে গাছটা কাটার জন্য বলছিল, কিন্তু নর্টন তার কথা কানেই তুলছিল না। আর এখন সেই গাছটা ডেভিডের এত বড় একটা ক্ষতি করে ফেলেছে। তাই ডেভিড নর্টনকে একটা শিক্ষা দেবার জন্য যখন তার বাড়িতে পৌঁছায় তখন সে দেখে যে নর্টন নিজেই একটা উপড়ে পড়া গাছের সামনে দাঁড়িয়ে বকাবকি করছে, কারণ সেই গাছটা তার গাড়ির উপরে পড়ে গাড়ির 12টা বাজিয়ে দিয়েছিল। যদিও এটা দেখে ডেভিডের মনে কিছুটা শান্তি আসে, তবুও সে নর্টনের জন্য দুঃখ প্রকাশ করে সেখান থেকে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। এই সময় নর্টন তাকে বলে, ডেভিড, তুমি যদি কোনো কাজে সুপারমার্কেটের দিকে যাও তাহলে আমাকে কি একটু লিফট দিতে পারবে? এই কথায় ডেভিড রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পরে সে নিজের স্ত্রীর কাছ থেকে বেশ কিছু জিনিসপত্রের তালিকা নিয়ে তার ছেলে বিলি আর প্রতিবেশী নর্টনকে সাথে করে নিয়ে সুপারমার্কেটের জন্য বেরিয়ে পড়ে। তারা কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় যে মিলিটারি, পুলিশ আর সৈন্য ভর্তি অনেকগুলো গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে। তাদেরকে দেখে নর্টন ডেভিডকে বলে, মনে হচ্ছে এই লোকগুলো নিজেদের আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছে, যেটা ঝিলের পাশে পাহাড়ের উপরে অবস্থিত। তুমি কি জানো ওখানে আর্মিরা দ্য অ্যারোহেড নামের একটা গোপন প্রজেক্টে কাজ করছে? তুমি তো ওই ঝিলের পাশেই থাকো, তোমার কি মিলিটারিদের ওই গোপন প্রজেক্টের ব্যাপারে কোনো তথ্য জানা আছে? এই কথার উত্তরে ডেভিড বলে যে আমি শুনেছি ওখানে বিজ্ঞানীরা নাকি কোনো এক ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে গবেষণা করছে। এটা শুনে নর্টন বলে যে তুমি কি প্রতিবেশী মিস অ্যাটনার কথা শোনোনি? সে বলেছিল যে আর্মিরা নাকি এলিয়েনদের ভেঙে পড়া একটা ফ্লাইং সসার পেয়েছে, যেটার ভেতরে বরফে জমে থাকা 3টে এলিয়েনও ছিল। তার ধারণা মিলিটারিরা ওই এলিয়েনদের উপরেই গবেষণা করার জন্য ওই ক্যাম্প বানিয়েছে। এই কথায় ডেভিড মজা করে বলে যে মিস অ্যাটনার মাথায় গোবর ভরা আছে, আর কিছুই না। এভাবে হাসি ঠাট্টা করতে করতে তারা সুপারমার্কেটে পৌঁছে যায়। তো সেদিন সকালে সুপারমার্কেটে অনেক ভিড় ছিল, আর গত রাতে ঝড়ের কারণে সেই এলাকার বিদ্যুৎও চলে গিয়েছিল। তো ওটা একটা ছোট্ট শহর ছিল, তাই দোকানে কাজ করা লোকজন এবং সেখানে আসা বেশিরভাগ গ্রাহকের সাথেই ডেভিডের জানাশোনা ছিল। সেখানে বিলির স্কুলের একজন টিচার আইরিনও জিনিসপত্র কিনতে এসেছে। ডেভিড বিলিকে সাথে করে নিয়ে জিনিসপত্র কেনাকাটা করছিল, তখনই সেই সুপারমার্কেটের ভেতরে 3জন আর্মির সৈন্য প্রবেশ করে। তাদেরকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, আর তারা বিভিন্ন জিনিস কেনার অজুহাতে এই মার্কেটের ভেতরে লুকানোর চেষ্টা করছিল। তখনই একজন পুলিশ অফিসার সেখানে চলে আসে আর ওই সৈন্যদেরকে বলতে থাকে, তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে শহরে ইমার্জেন্সি জারি হয়েছে, তোমাদের এক্ষুনি ডিউটিতে ফিরতে হবে। যদিও ওই 3জন সৈন্য অফিসারকে বলে যে আমরা তো 10 দিনের ছুটিতে আছি, কিন্তু সে অফিসার তাদের একটা কথাও শোনে না। সে বলে যে আমি পাশের মেডিকেল স্টোরে যাচ্ছি, আমার ফিরে আসার আগে তোমরা আমার আগে আমার জিপে বসে থাকবে। এই আদেশ দিয়ে অফিসার সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, আর ডেভিড দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা খুব ভালোভাবে লক্ষ্য করে। ঠিক তখনই হঠাৎ করে পুরো শহরে সাইরেনের আওয়াজ বাজতে থাকে।
ডেভিড আর দোকানে উপস্থিত সমস্ত গ্রাহক অবাক হয়ে দোকানের বাইরে তাকিয়ে থাকে, আর তারা দেখে যে পুরো শহরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেছে। তখনই কোথা থেকে যেন একজন বয়স্ক লোক, যার নাক দিয়ে রক্তের ধারা বইছিল, সে ভয় পেয়ে দৌড়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে আর চিৎকার করে বলে যে ওই মেঘের ভেতরে কিছু একটা আছে, ওটা আমার বন্ধুকে মেরে ফেলেছে। বৃদ্ধ লোকটা এটুকু বলতে হঠাৎ চারিদিকে ঘন মেঘ ছেয়ে যেতে শুরু করে। এটা দেখে একজন লোক ভয়ে নিজের গাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু তার গাড়িতে বসার আগেই মেঘ তাকে ঢেকে ফেলে। আর তখনই সেখানে লোকটার যন্ত্রণাদায়ক চিৎকার শোনা যায়। সেই চিৎকার শুনে দোকানের ভেতরে থাকা লোকেরা সাথে সাথে দোকানের দরজা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে এই মেঘগুলো দোকানটাকেও ঢেকে ফেলে। মেঘগুলো এতটাই ঘন ছিল যে দোকানের বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, কেউ বুঝতেও পারছিল না যে এই মেঘ কোথা থেকে এলো। তখনই একজন লোক বলে যে আমার মনে হয় এটা আসলে ধোঁয়া, হয়তো পাশের মিলে কোনো কেমিক্যালের বিস্ফোরণ হয়েছে, এই ধোঁয়া হয়তো ওই মিল থেকে আসছে। তো লোকটার কথা শেষ হতে না হতে হঠাৎ করে সেখানকার মাটি কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প এসে গেছে। সবাই ভয় পেয়ে নিচে শুয়ে পড়ে, আর ডেভিডও বিলিকে কোলে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। ঠিক পরের মুহূর্তেই সবকিছু আবার আপনা আপনি শান্ত হয়ে যায়। কেউ বুঝতেই পারছিল না যে বাইরে হচ্ছেটা কি। কেউ এটাকে ভূমিকম্প বলছিল, তো কেউ সেই মিলে হওয়া বিস্ফোরণ বলছিল। এমনকি একজন মহিলা এটাকে কিয়ামতের দিন বলে উল্লেখ করছিল, কারণ তার বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা মানুষদেরকে তাদের খারাপ কাজের শাস্তি দিচ্ছে। তখনই দোকানের ম্যানেজার সবাইকে বলে যে যতক্ষণ না এই মেঘ কেটে যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারা দোকানের ভেতরেই থাকুন। কিন্তু একজন মহিলা সেখান থেকে বাইরে যাবার জন্য জেদ করতে থাকে। আসলে তার বাচ্চাদের জন্য তার প্রচণ্ড চিন্তা হচ্ছিল, তাদেরকে সে বাড়িতে একা রেখে এসেছে। তো সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই মহিলা থামে না, আর সে দোকান থেকে বেরিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর সেই ঘন মেঘ তখনও দোকানের চারিদিকটা ছেয়ে থাকে। সবাই দোকানের ভেতরে প্রচণ্ড চিন্তিত হয়ে যায়। আর তাছাড়াও ডেভিড তার স্ত্রীর জন্য প্রচণ্ড চিন্তা করছিল। ডেভিড তার ছেলে বিলিকে নিয়ে বিলির টিচার আইরিন এবং আরও কিছু লোকের সাথে একটা কোনায় বসেছিল। সেখানে আইরিন অ্যামান্ডা নামের একজন নতুন স্কুল টিচারের সাথে ডেভিডের পরিচয় করিয়ে দেয়, যে সম্প্রতি ওই শহরে এসেছিল। এই সময় দোকানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওলি সেখানে চলে আসে আর বিলির খোঁজ খবর নিতে থাকে। এই কথা শুনে ডেভিড ওলির কাছে তার ছেলে বিলির জন্য একটা কম্বল চাইতে থাকে। ওলি বলে যে কম্বল সে দোকানের পেছনের অংশে পাবে, যেখানে তাদের লোডিং ডক আছে। এটা শুনে ডেভিড বিলিকে কিছুক্ষণের জন্য তার টিচার আইরিনের কাছে রেখে দেয়, আর কম্বল নেবার জন্য সে লোডিং ডক পর্যন্ত চলে আসে। সেখানেই সে দেখতে পায় যে সেখানে থাকা জেনারেটরটা অনেক গরম হয়ে গেছে, আর তা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ডেভিড সাথে সাথে জেনারেটরটা বন্ধ করে দেয়, যার ফলে সেখানে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। ডেভিড ওলিকে এই খবরটা দেওয়ার জন্য আবারও দোকানের ভেতরে যেতে থাকে, কিন্তু তখনই হঠাৎ একটা অদ্ভুত গর্জন তার পা দুটোকে সেখানেই থামিয়ে দেয়। ডেভিড যখনই পেছনে ঘোরে, তখনই হঠাৎ বাইরে থেকে কোনো একটা জিনিস দোকানের শাটার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এটা দেখে ডেভিড সাথে সাথে সেখান থেকে দৌড় দেয়, আর দোকানে ফিরে এসে ওলিকে বলে যে বাইরে কিছু একটা আছে যা দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করছে। সেই সময় ওলির সাথে দুজন মেকানিকও ছিল। ওলি তখনই ওই মেকানিকদের আর এই দোকানে কাজ করা একটা ছেলেকে নিয়ে লোডিং ডকে চলে আসে, কিন্তু এখন সেখানে পুরোপুরি নিস্তব্ধতা ছেয়েছিল। ওলি আর মেকানিকেরা ডেভিডকে বলে যে হয়তো এই সব কিছু তার মনের ভুল হতে পারে। তখন একজন মেকানিক জেনারেটরটা আবারও চালু করে, কিন্তু সেই জেনারেটর থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল আর একটা অদ্ভুত গন্ধ আসছিল। মেকানিক জানায় যে জেনারেটরের এক্সস্ট পাইপে হয়তো কিছু একটা আটকে গেছে, গন্ধটা সেখান থেকে আসছে, আর সেটার কারণেই জেনারেটরটাও গরম হয়ে যাচ্ছে। মেকানিকটা বলে যে তাদেরকে এখনই সেই এক্সস্ট পাইপটা পরিষ্কার করতে হবে, কিন্তু এক্সস্ট পাইপটা ছিল দোকানের বাইরের দিকে, যার কারণে তাদের শাটার খুলে দোকানের বাইরে যেতে হবে। এই কথা শুনে দোকানের কর্মচারী সেই ছেলেটা বাইরে গিয়ে এক্সস্ট পাইপটা ঠিক করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডেভিড ছেলেটাকে বাইরে যেতে বাধা দেয়। সে বলে যে তারা যদি শাটার খোলে তাহলে হতে পারে বাইরের সেই ভয়ঙ্কর জিনিসটা ভেতরে চলে আসবে আর সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে সেই কর্মচারী ছেলেটা আর মেকানিকেরা সবাই ডেভিডকে ভীতু বলে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা ডেভিডকে বলে যে তুমি হয়তো কোনো কুকুর বা বিড়ালের আওয়াজ শুনেছ আর অকারণেই ভয় পাচ্ছ। যদিও ওলি ডেভিডের উপরে সম্পূর্ণ বিশ্বাস করেছিল, তাই সেও ডেভিডের পক্ষ নিয়ে তাদেরকে শাটার খুলতে নিষেধ করে দেয়।
কিন্তু সেই ছেলেটা কোনো কথাই শোনে না। মেকানিকেররা জেনারেটর চালু করতে ছেলেটা অটোমেটিক শাটারের বোতাম টিপে সেটাকে হালকা একটু উপরে তুলে ফেলে। তখনই হঠাৎ বাইরে থেকে সুরের মতো কোনো একটা জিনিস ভেতরে চলে আসে আর ছেলেটার পা জড়িয়ে ধরে তাকে বাইরে টেনে নিয়ে যেতে থাকে। এটা দেখে ভয়ে ওই দুজন মেকানিক পিছিয়ে যায়, কিন্তু তখনই ডেভিড সাথে সাথে সেই কর্মচারী ছেলেটাকে ধরে ফেলে আর তাকে সেই সুর থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে। কিন্তু সেই মুহূর্তে বাইরে থেকে আরো অনেকগুলো সুর ভেতরে ঢুকে আসে। ওই সুরগুলোতে কাটার মতো কিছু জিনিস লাগানো ছিল, যা দিয়ে তারা ছেলেটার চামড়া ছিঁড়ে ফেলছিল। ডেভিড মেকানিকদের সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু ভয়ে তারা দুজন নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারছিল না। ঠিক তখনই ওলি কোথা থেকে যেন একটা কুঠার নিয়ে আসে, কিন্তু সেই সুরগুলোর উপরে আঘাত করার আগেই সেগুলো ছেলেটাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়। এরই সাথে সাথে আরও একটা বিশাল সুর ভেতরে ঢুকতে থাকে, যে সুরটার একটা মুখও ছিল, যা দিয়ে সে ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র খেতে শুরু করে দেয়। এটা দেখে ডেভিড সাথে সাথে ওলিকে শাটার বন্ধ করতে বলে। ওলি শাটার বন্ধ করতে থাকে, যার ফলে সুরগুলো বাইরে ফিরে যেতে থাকে। তখনই সেখানে থাকা কুঠার দিয়ে ডেভিড একটা সুর কেটে ফেলে দেয় আর সাথে সাথে শাটারটাও বন্ধ হয়ে যায়। এই সময় রাগে দিশেহারা হয়ে ডেভিড সেই মেকানিককে পেটাতে শুরু করে, যে কিনা ডেভিডের নিষেধ করা সত্ত্বেও সেই ছেলেটাকে শাটার খুলতে দিয়েছিল। কিন্তু ওলি ডেভিডকে শান্ত করে, আর এখন ডেভিড এটা ভেবে ভয় পাচ্ছিল যে বাইরের সেই প্রাণীটা কতই না জানি বড় হবে, যার সুরগুলোই এত বিশাল। এরপর ডেভিড আর ওলি ওই মেকানিককে সাথে করে নিয়ে দোকানে ফিরে আসে আর সেখানে উপস্থিত সবাইকে জানায় যে ওই মেঘের ভেতরে সুরওয়ালা কোনো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে রয়েছে। কিন্তু সেখানে ডেভিডের প্রতিবেশী নর্টন আর তার সাথে এমন কিছু লোকও ছিল যাদের মনে হচ্ছিল যে ডেভিড বাকিদের সাথে মিলে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। দোকানের ম্যানেজারও ডেভিডের কথা শুনে হাসাহাসি করছিল। এই সব কিছু দেখে ডেভিড বলে যে যারা যারা আমার উপরে বিশ্বাস করছো না, তারা নিজের চোখে সেই লোডিং ডকে এসে দেখে যেতে পারো। এই কথা শুনে ম্যানেজার ডেভিডের সাথে লোডিং ডকে চলে আসে আর সেখানে ওই কাটা সুরটাকে তারাও দেখতে পায়। সুরটা কেটে যাওয়ার পরেও নড়াচড়া করছিল আর দেখতে দেখতেই সেই সুরটা নিজে থেকেই গলে নষ্ট হয়ে যায়। এটা দেখে ম্যানেজারের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, আর এখন ম্যানেজারও ডেভিডের কথায় বিশ্বাস করে নিয়েছিল। ওদিকে ডেভিডকে আবার এই ভয়টা তাড়া করে বেড়াচ্ছিল যে না জানি আবার ওই বিশাল প্রাণীটা দোকানের ভেতরে ঢুকে পড়ে, কারণ দোকানের সকল দেয়ালগুলো ছিল কাচের। তাই ডেভিড দোকানে আটকা পড়া বাকি সবাইকে মিলে সেই দেয়ালগুলোকে মজবুত করার জন্য সেগুলোর সামনে বিভিন্ন খাবারের বস্তা রাখতে থাকে। আর এই কাজে ড্যান নামের সেই বৃদ্ধ লোকটাও ডেভিডকে পুরোপুরিভাবে সাহায্য করছিল, যে কিনা গল্পের শুরুতে আহত হয়ে এই দোকানে আশ্রয় নিতে এসেছিল। ড্যান ডেভিডকে বলে যে বাইরে যা কিছু আছে সেটা খুবই ভয়ঙ্কর, যদি আমাদের নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে আমাদের বন্দুকের প্রয়োজন হবে। তখনই আমান্ডা নিজের ব্যাগ থেকে একটা পিস্তল বের করে, যেটা সে সবসময় নিজের সুরক্ষার জন্য নিজের সাথে রাখত। এখন তাদের কাছে পিস্তল তো ছিল, কিন্তু সমস্যা হলো অ্যামান্ডা সহ তাদের মধ্যে কেউই বন্দুক দিয়ে নিশানা লাগাতেই পারত না। তখনই ওলি সেই পিস্তলটা তুলে নেয়। সে জানায় যে আমি নিশানা লাগানোর প্রতিযোগিতায় স্টেট চ্যাম্পিয়ন ছিলাম। এই সময় কারমোডি নামের একজন মহিলা সেখানে বাইবেল পড়া শুরু করে দেয়। সে লোকেদেরকে বলছিল যে এই সব কিছু যা হচ্ছে সব সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে। আসলে বাইবেলের 15 নম্বর অধ্যায়ে এই ব্যাপারে আগেই লেখা আছে যে যখন সকল গির্জা এবং জিজাসের প্রতিমা সৃষ্টিকর্তার প্রেরিত ধোঁয়ায় ভরে যাবে, তখন 7 জন ফেরেশতা নিজেদের রাগ বর্ষণ শুরু করে দেবে। তাই কেউই গির্জাতে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ না সেই 7 জন ফেরেশতার রাগ শান্ত হয়, ততক্ষণ শুধু চারিদিকে পাপী মানুষেরা মরতেই থাকবে। কারমোডি আরও বলে যে পৃথিবীতে পাপ এতটাই বেড়ে গেছে যে এখন সৃষ্টিকর্তা নিজে পাপীদের উপরে তার ক্রোধ বর্ষণ করছে, আর এটা থামানোর একটাই উপায় আছে, তাহলে আপনারা সবাই উপরওয়ালার কাছে প্রার্থনা করুন। কারণ সৃষ্টিকর্তা চায় আমরা যেন নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করি নিজেদের রক্ত দিয়ে, ঠিক যেভাবে আব্রাহাম তার সন্তানকে সৃষ্টিকর্তার সামনে বলিদান দিয়ে সৃষ্টিকর্তার প্রতি নিজের ভালোবাসা দেখিয়েছিল। সেইভাবে আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা দেখাতে হবে, তবে এই সব কিছু শান্ত হবে। এই সব কথা শুনে আমান্ডা রাগে ফেটে পড়ে আর সে কারমোডিকে একটা থাপ্পড় মেরে বলে যে অকারণে লোকদেরকে ভয় দেখানো বন্ধ করো। এর উত্তরে কারমোডি বলে যে তোমরা সবাই দেখবে যে আজকের দিন ফুরলেই সৃষ্টিকর্তার গজব কিভাবে নেমে আসে, আর তখন তোমরা সৃষ্টিকর্তার কাছে শুধু দয়ার ভিক্ষে চাইবে আর আমার কাছে আশ্রয় নিতে আসবে।
যদিও এরপর আর কেউ কার্মোডির কথায় তেমন একটা কান দেয়নি। তো এই সময় নর্টন আর তার সাথে থাকা কিছু লোক এইসব কিছু দেখে বিরক্ত হয়ে এই দোকান থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে যাবার সিদ্ধান্ত নেয়। ডেভিড তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে যে বাইরে ভয়ঙ্কর বিপদ রয়েছে, কিন্তু তারা কোনো কথাই মানতে চাচ্ছিল না। তখন ডেভিড নর্টনকে একটা দড়ি দিয়ে বলে যে তোমাদের যদি যেতেই হয় তাহলে যাও, কিন্তু আমাকে একটা সাহায্য করে দাও। এই দড়িটা নিজের কোমরে বেঁধে নাও, আর যদি বাইরে কিছু না হয়, তোমরা যদি বেঁচে যাও, তাহলে 300 ফুট যাওয়ার পরে এই দড়িটা কেটে দিও। এতে করে আমরা যারা দোকানের ভেতরে আছি তারা বুঝতে পারবো যে বাইরে সত্যি কোনো বিপদ আছে কি না। কিন্তু নর্টন এই কাজের জন্য একদমই রাজি হয় না। তখন একজন লোক বলে যে আমি এই কাজটা করতে রাজি আছি, আমি পায়ে দড়ি বেঁধে বাইরে যাব, কিন্তু এখান থেকে পালানোর জন্য নয়, বরং আমার গাড়িতে একটা শর্ট গান আছে, সেটা আনার জন্য। ওই শর্ট গানটা আমাদের অনেক কাজে আসবে। এই কথা বলে লোকটা নিজের কোমরে দড়ি বেঁধে নেয় আর নর্টন এবং তার দলের সাথে দোকান থেকে বেরিয়ে পড়ে। কয়েক পা এগোতে তারা কুয়াশার মধ্যে হারিয়ে যায়। লোকটার কোমরে বাঁধা দড়িটা একটানা টেনেই যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে দড়িটা একদম টান টান হয়ে যায় আর প্রচণ্ড গতিতে টেনে নিয়ে যেতে থাকে। সেই দড়িটা 5 জন লোক ধরে রেখেছিল, কিন্তু তারা সেটাকে কোনোভাবেই থামাতে পারছিল না। সেটা বাইরের দিকে টেনেই যাচ্ছিল, আর পরের মুহূর্তে এই দড়িটা ঢিল হয়ে যায়। তাই ডেভিড আর বাকিরা যখন দড়িটা ভেতরে টেনে আনে, তখন তারা দেখতে পায় যে ওটা রক্তে ভেজা ছিল, আর দড়ির সাথে শুধু লোকটার কাটা 2টো পা ফিরে এসেছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে দোকানে উপস্থিত সবার মনে ভয় জেঁকে বসে। এভাবেই রাত হয়ে যায়। তো দোকানে তো বিদ্যুৎ ছিল না, তাই ডেভিড আর তার সঙ্গীরা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দোকানের দেখাশোনা করছিল। এই সময় একজন লোক কাচের দেয়ালের পাশে বসে ইমার্জেন্সি লাইট নিয়ে কিছু একটা খাচ্ছিল। তখনই হঠাৎ বাইরে থেকে উড়তে থাকা একটা বড় আর অদ্ভুত পোকা সেই কাচের উপরে এসে আটকে যায়। এটা দেখে লোকটা ভয়ে পেছনে পড়ে যায়। পোকাটা দেখতে অনেকটা ফড়িংয়ের মতো ছিল, আর আলোর প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসেছিল। কিন্তু পৃথিবীতে পাওয়া যাওয়া ফড়িংয়ের থেকে আকারে এটা অনেক বড় ছিল, আর তার লেজে হুলও ছিল। ঠিক পরের মুহূর্তে সেখানে একটার পর একটা ওই রকম আরও বড় বড় পোকা এসে কাচের সাথে আটকে যেতে থাকে। সবাই অবাক হয়ে ওই অদ্ভুত পোকাগুলোর দিকে তাকিয়ে থাকে। তখনই হঠাৎ করে উড়ন্ত একটা প্রাচীন ডাইনোসরের মতো বিশাল প্রাণী সেখানে এসে হাজির হয়, আর কাচের উপরে বসে থাকা পোকাগুলোকে ছো মেরে শিকার করতে থাকে। সেই শিকারী প্রাণীটা কাচের উপরে আছড়ে পড়ার কারণে এক জায়গাতে কাচ ভেঙেও যায়, আর সেখান দিয়ে পোকাগুলো এই দোকানের ভেতরে ঢুকতে শুরু করে। সবাই ঝাঁটা, লাঠি এইসব কিছু দিয়ে পোকাগুলোকে মারতে আর পিষে ফেলতে থাকে। কিন্তু তখনই একটা পোকা একজন মেয়ের গলায় তার হুল ফুটিয়ে দেয়। দেখতে দেখতে মেয়েটার গলা ফুলে ওঠে, আর সেই মেয়েটা ঘটনাস্থলেই মারা যায়। এদিকে আবার ওই শিকারী প্রাণীটাও দোকানের ভেতরে ঢুকে পড়ে আর একজন লোকের ঘাড় ছিঁড়ে খেতে শুরু করে। এমন অবস্থা দেখে ডেভিড একটা মপের কাপড়ে আগুন লাগিয়ে দেয় আর সেই প্রাণীটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। ডেভিডের দেখা দেখি আরেকজন লোকও মপের কাপড় তুলে নেয়, কিন্তু সেটাতে আগুন লাগানোর তাড়াহুড়োতে সে নিজেই আগুনে ঝলসে যায়। অন্যদিকে একটা পোকা কার্মোডির উপরেও এসে বসে। তো কার্মোডি ভয়ে এক জায়গাতে রীতিমতো জমে গিয়েছিল। সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, আর সে কোনো নড়াচড়া না করার কারণে সেই পোকাটা তার কোনো ক্ষতি না করে তার উপর দিয়ে উড়ে চলে যায়। এটা দেখে কার্মোডি ভেবে নেয় যে সে হয়তো সৃষ্টিকর্তার সত্যিকারের ভক্ত, তাই পোকাটা তাকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে ডেভিড আর আমান্ডা মিলে সেই শিকারী প্রাণীটাকে মেরে ফেলেছিল, কিন্তু এখন আরও একটা শিকারী প্রাণী সেখানে ঢুকে আসে আর ডেভিডের ছেলে বিলির দিকে এগোতে থাকে। তখনই ওলি তার পিস্তল বের করে আর সেই প্রাণীটাকে গুলি করে দেয়, যার ফলে সেটাও মারা যায়। এইভাবে দোকানের ভেতরের সমস্ত পোকাদেরকে মারার পরে সবাই মিলে টেপ আর প্লাইউড দিয়ে ভাঙা কাচের দেয়ালগুলোকে ভালো করে ঢেকে দেয়, আর ফাইনালি তারা স্বস্তিতে কিছুটা নিঃশ্বাস নিতে পারে। ওদিকে এখন কিছু লোক কার্মোডির কথায় বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই পাপী মানুষদেরকে বিনাশ করার জন্য ওই পোকাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এই কথা ভেবে লোকেদের মনে প্রচণ্ড ভয় ঢুকে যায়, তাই তারা সবাই কার্মোডিকে সৃষ্টিকর্তার প্রেরিত দূত মনে করে তার শরণাপন্ন হতে থাকে। এমনকি একজন মহিলা তো সৃষ্টিকর্তার রোষানলে পড়ে বিনাশের ভয়ে নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। অন্যদিকে যে লোকটা আগুনে ঝলসে গিয়েছিল সে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর ভিক্ষে চাইছিল। এই সমস্ত ঘটনা ডেভিড আর তার সঙ্গীদেরকে প্রচণ্ড চিন্তায় ফেলে দেয়।
তখন ডেভিড সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমে পাশের মেডিকেল স্টোরে গিয়ে আহত লোকদের জন্য কিছু ঔষধ নিয়ে আসবে। তারপর তারা এই দোকান থেকে কোনো সুরক্ষিত জায়গার দিকে রওনা দেবে। কিন্তু তখনই একজন লোক বলে যে আমাদের কোথাও যাওয়ার দরকারই নেই, এখানে অনেক খাবার রয়েছে আর আমরা এখানে অনেক দিন পর্যন্ত বেঁচেও থাকতে পারবো। কিন্তু ডেভিড বলে এই দোকানের দেয়ালগুলো কিন্তু কাচের, ওই প্রাণীগুলো অনেক বড়, তাই ওরা সহজেই এই কাচের দেয়াল ভেঙে আমাদেরকে মেরে ফেলতে পারে। আর তাছাড়াও তোমরা কি কারমোডির কথা শোনোনি? ও তো সৃষ্টিকর্তার নাম নিয়ে লোকেদেরকে অন্ধবিশ্বাসের জালে ফাঁসিয়ে দিচ্ছে। তোমরা কি শোনোনি ও বলিদানের কথা বলছিল? যদি লোকেরা ওর কথায় অন্ধভাবে বিশ্বাস করতে থাকে তাহলে ও কাকে বলি দেবে কে জানে। হতে পারে তোমাদের মধ্যে কাউকে বা আমার বাচ্চাকেও বলি দিতে পারে। তাই আমাদের এখান থেকে বের হতেই হবে। আমার গাড়িতে 8 জন লোক বসতে পারবে। যদি আমরা কোনোভাবে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কিন্তু তার আগে আমাদের অসুস্থদের জন্য ঔষধ আনতে যেতে হবে। এই কথা বলে ডেভিড তার সঙ্গীদেরকে তৈরি করে নেয়। ডেভিড ওই 3 জন মিলিটারি সৈন্যকেও তাদের সাথে যেতে বলে, যারা এতক্ষণ ধরে শুধু এক জায়গাতে বসে এসব তামাশা দেখছিল। যদিও তাদের মধ্যে 2 জন সৈন্য পিছিয়ে যায়, কিন্তু একজন সৈন্য ডেভিডের সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মেডিকেল স্টোরের দিকে রওনা দেয়, কিন্তু তখনই কারমোডি তাদের রাস্তা আটকে ফেলে। সে বলে যে তোমরা বাইরে গিয়ে ভুল করছো, কারণ তোমাদের পিছু পিছু ওই বিশাল প্রাণীরা এখানে পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার ফলে আমাদের সকলের জীবন বিপদে পড়ে যাবে। তাই আমি তোমাদেরকে কোনোভাবেই বাইরে যেতে দেব না। কারমোডির এই কথায় দোকানের আরও কিছু লোক সম্মতি জানাচ্ছিল, কিন্তু তখন স্কুলের টিচার আইরিন কারমোডির মুখে একটা ক্যান ছুঁড়ে মারে আর তার মুখ বন্ধ করে দেয়। এরপর ডেভিড তার সঙ্গীদেরকে নিয়ে মেডিকেল স্টোরের দিকে বেরিয়ে পড়ে। সেই ঘন কুয়াশায় যেখানে সামনের মানুষটাকেও দেখা মুশকিল ছিল, সেখানে ডেভিড আর তার সঙ্গীরা হাতে লাঠি সোঁটা নিয়ে এগিয়ে যেতে থাকে। অবশেষে তারা সেই মেডিকেল স্টোরে পৌঁছে যায়। সেই দোকানের দরজাটা খোলা দেখে ডেভিড সবাইকে সতর্ক থাকতে বলে। তারপর তারা সবাই সেখান থেকে ঔষধপত্র জোগাড় করতে থাকে। আর এই সময় ড্যান আর কিছু লোক এই আশায় দোকানের ভেতরে খোঁজাখুঁজি করছিল যে হয়তো তারা কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাবে যার কিনা সাহায্যের প্রয়োজন। কিন্তু একটু এগোতেই তারা যা দেখে তাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, কারণ সেখানে ছাদ থেকে অনেকগুলো লাশ ঝুলছিল যেগুলো মাকড়সার জালে জড়ানো ছিল। তাদেরকে দেখে ড্যান চিৎকার করে ডেভিডকে ডেকে আনে, আর তাদের সাথে সেই মেকানিকও ছিল। মেকানিক লাশগুলোকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে পেছনে সরতে থাকে, আর তখনই পেছন থেকে কেউ একজন সেই মেকানিকের গলা চেপে ধরে। কিন্তু তার গলা যে চেপে ধরেছিল সে ছিল একজন পুলিশ অফিসার, যে কিনা মাকড়সার জালে পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল, আর তার শরীরের সমস্ত জায়গাতে ফোসকা বেরিয়ে এসেছিল। কিন্তু লোকটা তখনও বেঁচে ছিল আর যন্ত্রণাকাতর গলায় বারবার একটাই কথা বলে যাচ্ছিল, এইসব কিছু আমাদের ভুলের কারণে হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। মনে আছে এই লোকটার কথা, যে কিনা গল্পের শুরুতে সেই 3 জন আর্মির সৈন্যকে তার গাড়িতে উঠতে বলে নিজে এই ঔষধের দোকানে এসেছিল? এটা কিন্তু সেই লোক। তো যাই হোক, তখনই হঠাৎ অফিসারের শরীরে থাকা সেই ফোসকাগুলো ফাটতে শুরু করে, আর সেগুলোর ভেতর থেকে মাকড়সার মতো প্রাণী বেরিয়ে আসতে থাকে। মেকানিক প্রচণ্ড ভয় পেয়ে অন্যদিকে দৌড় দেয়, কিন্তু তখনই হঠাৎ কোথা থেকে যেন একটা বিশাল মাকড়সা বেরিয়ে তার সামনে চলে আসে, আর তখনই ওলি সেই মাকড়সাটাকে গুলি করে উড়িয়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে আরও অনেক বড় বড় মাকড়সা সেখানে বেরিয়ে আসে আর তাদের উপরে হামলা করে দেয়। তারা নিজেদের কাছে থাকা অস্ত্র দিয়ে সেগুলোকে মারতে আর পিষে ফেলতে থাকে। কিন্তু সেই মাকড়সার জালগুলোতে আবার অ্যাসিড ছিল, যে অ্যাসিডগুলোর মাধ্যমে একটা ছেলের পা খুবই বাজেভাবে জ্বলে যায়। ডেভিড আর তার সঙ্গীরা সেই ছেলেটাকে টানতে টানতে দোকান থেকে বাইরে বের করে নিয়ে যায়। এই সময় ওই মাকড়সাটা ডেভিডের কিছু সঙ্গীকে মেরেও ফেলে, আর তখনই মাকড়সার জালে জড়ানো সেই অফিসারটাও নিচে পড়ে যায়, যার ফলে তার শরীরের সমস্ত ফোসকা ফেটে যায়, আর সেগুলোর ভেতর থেকে অসংখ্য মাকড়সা বেরিয়ে ডেভিড আর তার সঙ্গীদের দিকে এগোতে থাকে। ততক্ষণে সেই ছেলেটাও মারা গিয়েছিল, যার পা মাকড়সার জালের অ্যাসিডে জখম হয়ে গিয়েছিল। তাই তাকে ছেড়ে ডেভিড তার বাকি বেঁচে থাকা সঙ্গীদেরকে সেখান থেকে নিয়ে পালিয়ে চলে আসে, আর ফাইনালি তারা দোকানে ফিরতে সক্ষম হয়। কিন্তু এখন ডেভিড বুঝতে পারছিল যে বাইরে আসলে কত বড় বিপদ অপেক্ষা করছে। তাই সে তার সঙ্গীদের সাথে আলোচনা করে এই দোকান থেকে পালানোর তার সিদ্ধান্ত বদলে ফেলে, কারণ সে তার সঙ্গীদের জীবনকে আর বিপদে ফেলতে চাইছিল না।
এভাবে আরও একটা রাত কেটে যায়, আর এদিকে কারমোডি দোকানের প্রায় অর্ধেকের বেশি লোককে নিজের অন্ধবিশ্বাসের জালে ফাঁসিয়ে ফেলেছিল। এমনকি সেই মেকানিকও বাঁচার আশায় কারমোডির শরণাপন্ন হয়েছে। এই সব কিছু দেখে ডেভিডের সঙ্গীরা আর এক মুহূর্তও এই দোকানে থাকতে চাইছিল না। কিন্তু সেই সময় ডেভিড অন্য কোনো একটা বিশাল চিন্তায় ডুবেছিল। সে তার সঙ্গীদেরকে বলে যে, তোমাদের কি মনে আছে আমরা যখন মেডিকেল স্টোরে গিয়েছিলাম তখন মাকড়সার জালে আটকে থাকা ওই পুলিশ অফিসার বলেছিল যে এই সব কিছু তাদের ভুলের কারণে হয়েছে। অফিসারটা তো আমাদের কাছে ক্ষমাও চাচ্ছিল। আমার তো মনে হয় এখানে যা কিছু হচ্ছে তার পেছনে আর্মিদের হাত রয়েছে, আর এই সব কিছুর উত্তর আমাদেরকে আর্মির সৈন্যরাই দিতে পারবে। এই কথা বলে ডেভিড সেই সৈন্যটার কাছে চলে আসে, যেই সৈন্যটা এখানে একা বসেছিল। ডেভিড তাকে জিজ্ঞাসা করে, যেখানে যা কিছু হচ্ছে তুমি কি এর ব্যাপারে কিছু জানো? সেই সৈন্য এক কথায় একটু ইতস্তত করে না বলে দেয়। এরপর ডেভিড তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাকি সঙ্গীরা কোথায়? এর উত্তরে সৈন্যটা বলে যে আমিও আমার সঙ্গীদেরকে অনেক সময় ধরে দেখিনি। এই কথা শুনে তারা সবাই সেই সৈন্যটার সঙ্গীদেরকে খোঁজার জন্য লোডিং ডকের দিকে যেতে থাকে। তখনই কারমোডির বক্তৃতা শুনতে থাকা সেই মেকানিক তাদেরকে দেখে ফেলে আর তাদের পিছু পিছু যেতে থাকে। ওদিকে ডেভিড আর তার বাকি সঙ্গীরা যখন লোডিং ডকে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দেখে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সেখানে ওই সৈন্যটার বাকি দুজন সঙ্গী ফাঁসিতে ঝুলে নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিল। তাদেরকে দেখে সৈন্যটা অঝরে কাঁদতে কাঁদতে বলে যে এরা এটা কি করলো? আমি যখন এদেরকে মেডিকেল স্টোরে দেখা পাওয়া ওই আহত পুলিশ অফিসারের সাথে ঘটা সেই ঘটনার ব্যাপারে বলেছিলাম তখন এরা বলেছিল যে এরা নিজেদের প্রাণ দিয়ে দেবে, কিন্তু আমি ভাবতেও পারিনি যে এরা সত্যি এমনটা করে ফেলতে পারে। তখনই ডেভিড সৈন্যটার উপরে চিৎকার করে বলে যে তার মানে আমি ঠিক ছিলাম, এইসব আসলে আর্মিদেরই কোনো ভুলের ফসল, এইসব কিছু ওই দ্য অ্যারোহেড প্রজেক্টের ফল, তাই না? ঠিক তখনই পেছন থেকে সেই মেকানিক তাদের সকল কথা শুনে ফেলে আর সে ওই সৈন্যটাকে জোর করে ধরে কারমোডির কাছে নিয়ে আসে। মেকানিক কারমোডিকে সকল কথা বলে দেয়, যার পর কারমোডি সেই সৈন্যটাকে বলে যে বলো এইসব কিছু কেন হচ্ছে, তোমাদের দ্য অ্যারোহেড প্রজেক্ট আসলে কি? এই কথাই সৈন্যটা বলে যে আমি এই প্রজেক্টের সাথে যুক্ত নই, আমি যা কিছু তোমাদেরকে বলতে যাচ্ছি সেই সব কিছু আমি আমার ওই সঙ্গীদের কাছ থেকে শুনেছি যারা কিছুক্ষণ আগে নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে। আসলে দ্য অ্যারোহেড প্রজেক্টের উদ্দেশ্য ছিল নতুন ডাইমেনশন খুঁজে বের করা। মিলিটারি বেসের বিজ্ঞানীরা একটা নতুন ডাইমেনশন খুঁজে বের করতে সফল হয়েছিল, যেখানে অন্য একটা জগৎ ছিল। বিজ্ঞানীরা সেই অন্য জগতে উকি দেবার জন্য একটা ছোট পোর্টালও তৈরি করেছিল, কিন্তু ভুলবশত সেই পোর্টাল বড় হয়ে একটা দরজায় রূপান্তরিত হয়ে যায়, যার ফলে সেই জগতের প্রাণীরা আমাদের জগতে চলে আসে। আমি শুধু এটুকুই জানি এতে আমার কোনো দোষ নেই। এই কথা শুনে কারমোডি আর তার সমস্ত অন্ধ ভক্তরা রাগে আগুন হয়ে যায়। কারমোডি বলে যে এই বিজ্ঞানীরা শুরু থেকে সৃষ্টিকর্তার তৈরি প্রকৃতির নিয়মের অপমান করে আসছে। তারা চাঁদে পা রেখে চাঁদের পবিত্রতা নষ্ট করে ফেলেছে, তারা পরমাণু ভেঙেছে আর মহিলাদের গর্ভপাত করিয়ে প্রকৃতির সাথে বেইমানি করেছে। এদের পাপের শাস্তি ঈশ্বর আমাদেরকে দিচ্ছে, আর এই পাপ করার জন্য এই সৈনিকটাও দায়ী। কারমোডির এই কথা বলতে না বলতেই তার ভক্তরা সেই সৈন্যটাকে ধরে ফেলে আর তাকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। এটা দেখে ডেভিড তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু ওই লোকেরা ডেভিডকেও ধরে ফেলে। এরপর তারা সেই আহত সৈন্যটাকে তুলে দোকানের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই কাকড়ার মতো দাঁড়াওয়ালা একটা বিশাল প্রাণী কুয়াশার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে সেখানে চলে আসে আর নিজের দাঁড়া দিয়ে সৈন্যটাকে খামচে ধরে এখান থেকে নিয়ে চলে যায়। কারমোডির এই নৃশংসতা দেখে ডেভিড আর তার সঙ্গীদের বুক কেঁপে ওঠে। তখনই কারমোডি তার সমর্থকদেরকে বলে যে আজকে আমরা সৃষ্টিকর্তার কাছে ওই সৈন্যটার বলি দিয়েছি, তাই আজ রাতে ওই প্রাণীরা আমাদের কিচ্ছু করবে না, কিন্তু আমাদের কালকের ব্যবস্থাটাও তো করতে হবে। তো এর পরের দিন সকালে কারমোডি আর তার ভক্তদের ঘুম থেকে ওঠার আগে ডেভিড আর তার সঙ্গীরা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা যখন পুরো প্রস্তুতির সাথে দরজা পর্যন্ত পৌঁছে যায় তখন তারা দেখে যে কারমোডি একটা ছুরি হাতে দরজার কাছে বসেছিল। ডেভিড কারমোডিকে বলে যে আমরা শুধু এখান থেকে চলে যেতে চাই, আমাদের রাস্তা থেকে সরে যাও। কিন্তু কারমোডি কোনোভাবেই তাদেরকে সেখান থেকে যেতে দিতে চাইছিল না।
কারণ সে এক এক করে ডেভিড এবং তার সঙ্গীদেরকে ওই প্রাণীদের সামনে বলি দেবার পরিকল্পনা করে রেখেছিল। কারমোরি তার ভক্তদেরকে ডেভিডের ছেলে বিলিকে ধরে আনার জন্য বলে। তার কথা শুনে সবাই ছুরি চাকু নিয়ে বিলির দিকে এগোতে থাকে, কিন্তু তখনই ডেভিড আর তার সঙ্গীরাও লাঠি সোঁটা তুলে নেয় আর তাদেরকে দূরে সরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কারমোরির ভক্তের সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে ডেভিড আর তার সঙ্গীরা দুর্বল হয়ে পড়তে থাকে। আর তখনই ওলি তার বন্দুক বের করে সোজা কারমোরিকে গুলি করে উড়িয়ে দেয়। এটা দেখে তার সমস্ত ভক্তরা তো ভয় পেয়ে এখান থেকে পিছিয়ে যায়। এরপর ডেভিড তার সঙ্গীদেরকে নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়, কিন্তু গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে কুয়াশার কারণে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডেভিড, বিলি, আমান্ডা, আইরিন আর ড্যান তো একসাথেই ছিল, কিন্তু ওলি আর বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখনই ডেভিড তার সাথে থাকা লোকেদেরকে নিয়ে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যায়, আর তারা দেখতে পায় যে ওলি আগে ভাগেই তার গাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ওলি তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই তারা ওলির পেছনে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। ওলির পেছনে সেই কাকড়ার মতো দাঁড়াওয়ালা বিশাল প্রাণীটা দাঁড়িয়েছিল। ওলি ঘুরে তাকাতেই সেই প্রাণীটা এক ঝটকায় ওলিকে তার দাঁড়া দিয়ে খামচে ধরে আর তাকে জ্যান্তই গিলে খেয়ে ফেলে। ওলির বন্দুকটা গাড়ির বনেটের উপরে এসে পড়ে, আর এটা দেখে ড্যান আর তার সঙ্গীরা গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ডেভিড তার বাকি সঙ্গীদেরকে রাস্তা দেখানোর জন্য গাড়ির হর্ন বাজায়, কিন্তু ততক্ষণে তার বাকি সঙ্গীরাও সেই প্রাণীদের শিকারে পরিণত হয়েছিল। এর মধ্যে একটা বড় মাকড়সা ডেভিডের গাড়ির দিকে এগোতে থাকে। এটা দেখে ডেভিড সাথে সাথে বনেটের উপরে পড়ে থাকা বন্দুকটা তুলে নেয় আর গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। সবার আগে ডেভিড তার স্ত্রীকে নেবার জন্য সোজা তার নিজের বাড়িতে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রীও সেই প্রাণীদের শিকার হয়ে গিয়েছিল। ডেভিড কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় তারা দেখতে পায় যে ওই প্রাণীরা পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছে। জায়গায় জায়গায় মানুষের লাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, আর এই কুয়াশাও শেষ হবার কোনো নামই নিচ্ছিল না। ডেভিড হাইওয়ে ধরে এগোতে থাকে, আর তখনই এক জায়গাতে এসে গাড়ি থামিয়ে দেয়। তারা সেই সুরওয়ালা বিশালাকার প্রাণীটাকে সেখান দিয়ে যেতে দেখতে পায়। সেই প্রাণীটার আকার এতটাই বিশাল ছিল যে তার পায়ের চাপে মাটি পর্যন্ত কেঁপে উঠছিল। প্রাণীটা সেখান থেকে চলে যেতেই ডেভিড আবারও এগোতে থাকে, এই আশায় যে সামনে গিয়ে হয়তো কুয়াশা শেষ হয়ে যাবে আর কেউ তাদেরকে বাঁচাতে আসবে। তাই তারা প্রাণপণে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই ডেভিডের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। কিন্তু তারা দুর্ভাগ্যবশত সেই কুয়াশার বাইরে বেরোতেই পারেনি। এখন ডেভিড আর তার সঙ্গীদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে ওই প্রাণীরা হয়তো পুরো পৃথিবীর উপরে কবজা করে নিয়েছে, আর এখন তাদের বেঁচে থাকা অসম্ভব। এটা বুঝতে পেরে পেছনে বসে থাকা ড্যান বলে, আমরা নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। এই নরখাদক প্রাণীরা নির্দয়ভাবে আমাদের শিকার করার আগেই আমি তো নিজেকে গুলি করে মেরেই ফেলবো। এই কথায় ডেভিড, আমান্ডা আর আইরিন একে অপরের দিকে এমনভাবে তাকায় যেন তারাও ড্যানের কথার সাথে একমত ছিল। তারা সবাই একসাথে সিদ্ধান্ত নেয় যে ওই বিশালাকার প্রাণীদের হাতে নৃশংসভাবে মরার চাইতে এখন গুলি খেয়ে শান্তিতে মরে যাওয়াটাই হয়তো তাদের জন্য ভালো হবে। তাই তখনই ডেভিড সেই বন্দুকটা বের করে নেয়, আর সকলের সম্মতিতে নিজের বুকে পাথর রেখে সে সবার আগে তার ছেলে বিলিকে গুলি করে। তারপর আমান্ডা, আইরিন এবং ড্যানকে গুলি করে সে নিজ হাতে মেরে ফেলে। কিন্তু যখন সে নিজেকে গুলি করতে যাবে তখন সে বুঝতে পারে যে তার বন্দুকের সকল গুলি শেষ হয়ে গেছে। ডেভিড কাঁদতে কাঁদতে গাড়ি থেকে বেরিয়ে আসে, আর সে প্রাণীদের সামনে নিজেকে সঁপে দিয়ে বলে, এসো, আমাকে শেষ করে দাও, আমাকে খেয়ে ফেলো। কিন্তু তখনই এমন কিছু ঘটে যার ফলে ডেভিডের পায়ের তলার মাটি সরে যায়, কারণ পরের মুহূর্তেই ডেভিডের সামনে সে কিছু একটা আসতে দেখতে পায়। ডেভিড খুশিতে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা অন্য জগতের কোনো প্রাণী ছিল না, বরং তারা ছিল কমান্ডো সৈন্যদের একটা দল, যারা কিনা অন্য জগতের দরজাটা বন্ধ করে দিয়েছে আর অন্য জগৎ থেকে আসা সমস্ত প্রাণীদেরকে মেরে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। তাদের সাথে উদ্ধার হওয়া কিছু লোকও ছিল, যাদের মধ্যে সেই মহিলাটাও ছিল যে কিনা তার বাচ্চাদের চিন্তায় সবার আগে দোকান থেকে বেরিয়ে গিয়েছিল। তো এখানে তাড়াহুড়োতে নেয় একটা সিদ্ধান্ত ডেভিডের পুরো পৃথিবীটাকে তছনছ করে ফেলে। একটা সিদ্ধান্তের জন্য ডেভিড আজ একজন খুনি। তাই ডেভিড হাঁটু গেড়ে বসে পাগলের মতো চিৎকার করতে করতে অনুশোচনায় প্রচণ্ড কান্না করতে থাকে। আর এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর বেশি বড় করতে চাই না, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।